আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা 2024 এর গণিত নমুনা প্রশ্নের দৃশ্যপট নির্ভর প্রশ্নের সমাধান। তোমাদের 10টি দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে। 10টি প্রশ্ন থেকে উত্তর দিতে হবে 7টি। প্রথম প্রশ্ন, জামিল সাহেব তার চাকুরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করেন। তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। ক নাম্বার, 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে ক নাম্বার, জামিল সাহেব প্রথম মাসে সঞ্চয় করেন 1000 টাকা। দ্বিতীয় মাসে সঞ্চয় করেন 1000 প্লাস 100 টাকা ইকুয়াল টু 1100 টাকা। তৃতীয় মাসে সঞ্চয় করেন 1100, দ্বিতীয় মাসে যে টাকা সঞ্চয় করেন তার সাথে আরো 100 টাকা যোগ হবে ইকুয়াল টু 1200 টাকা। সুতরাং ধারাটি 1000 প্লাস 1100 প্লাস 1200 প্লাস ডট ডট ডট। ধারাটির প্রথম পদ এ সমান 1000। ধারাটি একটি সমান্তর ধারা, তাই সাধারণ অন্তর ডি ইকুয়ালস টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল টু 100। আমরা জানি সমান্তর দ্বারা n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 18তম পদ সমান a প্লাস 18 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এ হচ্ছে প্রথম পদ 1000 প্লাস 18 মাইনাস 1 হচ্ছে 17 ইন্টু ডি হচ্ছে 100। তাহলে 1000 প্লাস 1700 ইকুয়াল টু 2700। সুতরাং জামিল সাহেব 18তম মাসে 2700 টাকা সঞ্চয় করেন। এরপর হচ্ছে খ, জামিল সাহেব কত বছরে 1,60,800 টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো। তাহলে ক থেকে পাই, ক হতে পাই এই কস্ট হচ্ছে 1000, ডি কস্ট হচ্ছে 100। তাহলে ধরি জামিল সাহেব n মাসে 1,60,800 টাকা সঞ্চয় করতে পারবেন। এস এন ইকুয়াল টু হচ্ছে 1,60,800। আমরা জানি সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে এস এন হচ্ছে 1,00,000,
60,800 ইকুয়াল টু n এর মান আমরা জানি না, n এর মান বের করতে হবে, n/2 ইন্টু 2, এ হচ্ছে 1000 প্লাস n এর মান জানি না, n-1 ইন্টু d হচ্ছে 100, বা 1,60,800 সমান n/2 ইন্টু 1000 কে 2 দিয়ে গুণ করলে 2000 প্লাস 100n, n কে 100 দিয়ে গুণ করলে 100n মাইনাস 1 দিয়ে 100 কে গুণ করলে 100, বা 1,60,800 সমান n/2, এরপর হচ্ছে প্লাস 1900, বা 1,60,800 ইকুয়াল টু n/2, এখান থেকে 100 কমন নেওয়া যায়, 100 কমন নিলে থাকবে n প্লাস 19, বা এই 100 দিয়ে এই পাশে ভাগ করে দিলে 1,60,800 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু, এই n উপরে আছে আর n প্লাস 19 এই দুইটা গুণ হবে, n ইন্টু n প্লাস 19 আর নিচে 2 আছে ডিভাইডেড বাই 2, বা এখানে শূন্য দুইটা কাটা যায়, তাহলে থাকে 1608, এই দুই এই পাশে গুণ হয়ে যাবে, ইন্টু 2 ইকুয়াল টু n কে n দিয়ে গুণ করলে n স্কয়ার প্লাস 19n, বা 1608 কে 2 দিয়ে গুণ করলে 3216 ইকুয়াল টু n স্কয়ার প্লাস 19n, বা এটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে n স্কয়ার প্লাস 19n মাইনাস 3216 ইকুয়াল টু 0। এখন মিডিল টার্ম করলে, বা n স্কয়ার প্লাস 67n মাইনাস 48n মাইনাস 3216 ইকুয়াল টু 0, বা এই দুইটা থেকে n কমন নিলে n প্লাস 67 মাইনাস এখান থেকে 48 কমন নিলে n প্লাস 67 ইকুয়াল টু 0, বা n মাইনাস 48 ইন্টু n প্লাস 67 ইকুয়াল টু 0, হয় n মাইনাস 48 ইকুয়াল টু 0, বা n ইকুয়াল টু 48, অথবা n প্লাস 67 ইকুয়াল টু 0, বা n ইকুয়াল টু মাইনাস 67। এটি গ্রহণযোগ্য নয়, কারণ মাসের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু হচ্ছে 48 মাস। তাহলে 48 মাস ইকুয়াল টু 48 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 4 বছর। সুতরাং জামিল সাহেব 4 বছরে 1,60,800 টাকা সঞ্চয় করতে পারবেন। এরপর পরবর্তী প্রশ্ন, 1999 সালের জুলাই মাসে কক্সবাজার মহেশখালীতে 5.2 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ক নাম্বার, ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয়? ক নাম্বার উত্তর হবে ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে পরিমাপ করা হয়। এরপর খ,
যদি ভূমিকম্পের মাত্রা 6.2 হয় তবে মহেশখালীর ভূমিকম্প তা থেকে কত গুণ বেশি শক্তিশালী হবে নির্ণয় করো। মহেশখালীর ভূমিকম্পের মাত্রা হচ্ছে 5.2। খ, দড়ি মহেশখালীর ভূমিকম্পের মাত্রা R1 = 5.2। মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা = I1। এরপর পরবর্তীতে যে ভূমিকম্প হয় পরবর্তী ভূমিকম্পের মাত্রা R2 হচ্ছে 6.2। পরবর্তী ভূমিকম্পের তীব্রতা = I2। আদর্শ ভূমিকম্পের তীব্রতা = S। সুতরাং R1 = log 10^I1/S। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। R2 = log 10^I2/S। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। তাহলে 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। 2 নং থেকে 1 নং বিয়োগ করলে R2 - R1 = log 10^I2/S minus log 10^I1/S। R2 হচ্ছে 6.2 মাইনাস R1 হচ্ছে 5.2 = log 10^। আমরা জানি লগের ভিত্তি 1 থাকলে এবং তারা বিয়োগ অবস্থায় থাকলে তাদের আর্গুমেন্ট গুলো ভাগ হয়। তাহলে I2/S ভাগ I1/S বা 6.2 থেকে 5.2 বিয়োগ করলে থাকে 1 = log 10^I2/S। এরপর ভাগ আছে, ভাগ থাকলে এটি উল্টে গুণ হয়ে যাবে S/I1 বা 1 = log 10^। S আর S কাটা যাবে I2/I1 বা I2/I1 = 10^1। কারণ আমরা জানি যে log a base x = m হলে a⁴m = a বা I2/I1 = 10 বা I1 ডান পাশে গেলে গুণ হয়ে যাবে I2 = 10 I1। সুতরাং পরবর্তী ভূমিকম্প মহেশখালীর ভূমিকম্পের তুলনায় 10 গুণ বেশি শক্তিশালী হবে। এরপর গ, কোন একটি স্থানের ভূমিকম্প মহেশখালীর ভূমিকম্প থেকে দ্বিগুণ হলে তার মাত্রা নির্ণয় করো। দড়ি, এটাও খ নাম্বারের মতো ধরে নেব। মহেশখালীর ভূমিকম্পের মাত্রা R1 = হচ্ছে
5.2 মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা ইকুয়াল টু হচ্ছে I1। পরবর্তী ভূমিকম্পের মাত্রা ইকুয়াল টু হচ্ছে R2। পরবর্তী ভূমিকম্পের তীব্রতা ইকুয়াল টু হচ্ছে I2। এখানে বলা হয়েছে পরবর্তী ভূমিকম্প মহেশখালীর ভূমিকম্পের তুলনায় দ্বিগুণ শক্তিশালী। তাহলে পরবর্তী ভূমিকম্প I2 হচ্ছে I1 এর দ্বিগুণ। তাহলে I1 ইন্টু 2। এখন খ নাম্বারের মতোই R1 ইকুয়াল টু লগ 10 বেস I1 ডিভাইডেড বাই S, এটা একটা ইকুয়েশন। আর 2 ইকুয়াল টু লগ 10 বেস I2 ডিভাইডেড বাই S, এটা আরেকটা ইকুয়েশন। খ নাম্বারে যেভাবে করেছি 2 থেকে 1 নং বিয়োগ করেছি, 2 বিয়োগ 1, R2 মাইনাস R1 ইকুয়াল টু লগ 10 বেস I2 ডিভাইডেড বাই S মাইনাস লগ 10 বেস I1 ডিভাইডেড বাই S। R2 কত এটা আমরা জানি না, R2 বের করতে হবে। পরবর্তী ভূমিকম্পের মাত্রা আর R1 হচ্ছে মহেশখালীর ভূমিকম্পের মাত্রা। মহেশখালীর ভূমিকম্পের মাত্রা হচ্ছে 5.2 ইকুয়াল টু লগ 10 বেস, আগের মতোই বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে, I2 ডিভাইডেড বাই S ভাগ I1 ডিভাইডেড বাই S, বা R2 মাইনাস 5.2 ইকুয়াল টু log 10 বেস I2 ডিভাইডেড বাই S ইন্টু S বাই I1, বা R2 মাইনাস 5.2 ইকুয়াল টু log 10 বেস I2 ডিভাইডেড বাই I1, বা R2 মাইনাস 5.2 ইকুয়াল টু log 10 বেস I2 ইকুয়াল টু হচ্ছে I1 ইন্টু 2। তাহলে I2 এর জায়গায় I1 ইন্টু 2 ডিভাইডেড বাই I1, বা R2 মাইনাস 5.2 ইকুয়াল টু হচ্ছে log 10 বেস I1 আর I1 কাটা যাবে, থাকবে 2, বা R2 মাইনাস 5.2 ইকুয়াল টু হচ্ছে log 2 এর মান হচ্ছে 0.3, বা R2 ইকুয়াল টু 0.3 প্লাস 5.2 ডান পাশে চলে আসলে যোগ হয়ে যাবে 5.2 ইকুয়াল টু হচ্ছে 5.5। সুতরাং পরবর্তী ভূমিকম্পের মাত্রা ইকুয়াল টু 5.5। এরপর 4, বোতলের কোনো একটি স্থানে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। উক্ত স্থান থেকে 10 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ 45 ডিগ্রি। ক নাম্বার, মিনারটির উচ্চতা নির্ণয় করো। এটা হচ্ছে মিনার, এই অংশটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে প্রথম স্থান যেখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আর এটা হচ্ছে দ্বিতীয় স্থান যেখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এ বি হচ্ছে মিনারের উচ্চতা, আর সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, ডি বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আর সিডি ইকুয়াল টু হচ্ছে 10 মিটার, কারণ 10 মিটার পিছিয়ে যাওয়ার ফলেই 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আমাদের বের করতে হবে এবি এর মান। তাহলে এখানে এবি কে এইচ ধরে নেই আর বিসি কে এক্স ধরে নেই। এবি ইকুয়াল টু হচ্ছে এইচ, বিসি ইকুয়াল টু হচ্ছে এক্স, সিডি ইকুয়াল টু হচ্ছে 10, বিডি ইকুয়াল টু, বিডি হচ্ছে এই সম্পূর্ণ অংশটা
বিডি। বিডি ইকুয়াল টু হচ্ছে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। বিসি হচ্ছে এক্স আর সিডি হচ্ছে 10, সুতরাং বিডি হচ্ছে এক্স প্লাস 10। এখন ত্রিভুজ এ বি সি এ, আমাদের এখানে ভূমি আর লম্ব আছে, ভূমি আর লম্ব থাকলে তাহলে ট্যান থিটা ধরতে হবে। ট্যান কোণ সি ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি, বা ট্যান কোণ সি, কোণ সি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু এবি হচ্ছে এইচ আর বিসি হচ্ছে এক্স, বা 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স, বা আর গুণ করে নিলে √3x ইকুয়াল টু এইচ, বা x ইকুয়াল টু এইচ বাই √3। এটা হচ্ছে একটা ইকুয়েশন। এরপর ত্রিভুজ এ বি ডি এ, এখানেও আমরা ট্যান থিটা নেব। ট্যান কোণ ডি ইকুয়াল টু, এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি, তাহলে লম্ব এবি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে বিডি, বা ট্যান কোণ ডি হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে এবি, এবি হচ্ছে এইচ আর বিডি হচ্ছে এক্স প্লাস 10, এদিকে পাইছি এক্স প্লাস 10, বা ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইকুয়াল টু এইচ বাই এক্স প্লাস 10, বা আর গুণ করলে এক্স প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে এইচ, বা এক্স ইকুয়াল টু এইচ বাই √3, এইচ বাই √3 প্লাস 10 ইকুয়াল টু এইচ, বা এইচ বাই √3 ডান পাশে পাঠালে 10 ইকুয়াল টু এইচ মাইনাস এইচ বাই √3, বা 10 ইকুয়াল টু, এখান থেকে এইচ কমন নিলে 1 মাইনাস 1 বাই √3, বা 10 ইকুয়াল টু এইচ ইন্টু এতটুকুর মান হচ্ছে 0.423, তাহলে এইচ ইকুয়াল টু হবে 10 ডিভাইডেড বাই 0.423 ইকুয়াল টু হচ্ছে 23.64 মিটার। তাহলে মিনারটির উচ্চতা হচ্ছে 23.64 মিটার। এরপর খ, বোতলের কোনো একটি স্থানে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, এই কোণ হচ্ছে 60 ডিগ্রি আর এই কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আগের মতো উচ্চতা হচ্ছে এবি, এই বিন্দুটা হচ্ছে সি আর এই বিন্দু হচ্ছে ডি। আমরা ক হতে পেয়েছি উচ্চতা হচ্ছে 23.64 মিটার। তাহলে বের করতে হবে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানের দূরত্ব, অর্থাৎ সি থেকে ডি এর দূরত্ব, মানে হচ্ছে সিডি এর দৈর্ঘ্য। সিডি বের করতে হলে প্রথমত আমাদের বিডি বের করতে হবে, বিডি থেকে বিসি বিয়োগ করব, বিডি থেকে বিসি বিয়োগ করলেই সিডি পাওয়া যাবে। তাহলে আগের মতো ত্রিভুজ এ বি সি এ, ট্যান কোণ সি কস হচ্ছে এবি ডিভাইডেড বাই বিসি, বা ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু, এবি হচ্ছে 23.64 মিটার আর বিসি, বা ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3 ইকুয়াল টু 23.64 ডিভাইডেড বাই বিসি, বা বিসি ইকুয়াল টু 23.64 ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু হচ্ছে 13.65 মিটার। বিসি পাওয়া গেছে, এখন বের করতে হবে বিডি। বিডি এর জন্য ত্রিভুজ এবিডি নিব। ত্রিভুজ এবিডি এ ট্যান কোণ ডি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে ত্রিভুজ এবিডি এর লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে
বিডি বা 10 গুণ ডি হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল টু এবি হচ্ছে 23.64 আর বিডি হচ্ছে বিডি বা 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু 23.64 ডিভাইডেড বাই বিডি বা আর গুণ করলে বিডি ইকুয়াল টু 23.64 ইন্টু √3 ইকুয়াল টু 40.95। এখন আমাদের বের করতে হবে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব অর্থাৎ সিডি। সিডি ইকুয়াল টু হচ্ছে সিডি এতটুকু অংশ হচ্ছে সম্পূর্ণ অংশ বিডি। বিডি থেকে যদি বিসি বিয়োগ করে বিডি থেকে বিসি বিয়োগ করলে তাহলে থাকবে হচ্ছে সিডি। তাহলে বিডি মাইনাস বিসি। বিডি হচ্ছে 40.95 মাইনাস বিসি হচ্ছে 13.65 ইকুয়াল টু 27.3 মিটার। অর্থাৎ প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব 27.3 মিটার।